পালাতে হবে, এই শয়তানদের খাঁচা ভেঙে আমাকে পালাতে হবে। এখানে থাকলে আমি বাঁচবো না। এরা থানা পুলিশ সবার চোখে ধুলো দিয়ে আমাকে এরা তিল তিল করে মেরে ফেলবে। না 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 না, মরার আগে তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যাও। বাড়ি রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা সব কাজই তো আমি করি, কিন্তু আজ সকাল থেকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না, তাই। চুপ! কাজে ফাঁকি দেবার চেষ্টা করলে চাবুক মেরে তোমার চামড়া আমি তুলে নেব। তাই মারুন। কদিন ধরে আমার মাথাটা খুব চিমচিম করছে। নিশ্চয়ই আপনারা আমার খাবারে বিষ মেশাচ্ছেন একটু একটু করে। মরতেই যখন হবে। না না বৌদি না, এই মরণের কথাটা বলো না। তার বিভৎস চেহারাটাকে তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। রাস্কেল, তুই আবার কোন সাহসে বাড়িতে এসেছিস? নিষ্ঠুর মরণ যে হায়দার মতো এই শরীরের কাঁচায় বসে আমার আমার হাড় মাংস চিড়ে চিড়ে খাচ্ছে। এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। অন্তত অন্তত 2 লাখ টাকা না পেলে। এতে 2 লাখ টাকা আছে মানিক, কিন্তু এটা পাওয়ার জন্য তোকে যে একটা কাজ করতে হবে। বলুন বলুন বাবু বলুন। মানুষ খুন করা ছাড়া আমি আমি সব করতে পারবো। তাহলে আমার পায়ের সামনে থুতু পেলে সেই থুতুটা চেঁচে চেঁচে খা, আমি টাকাটা দিয়ে দেবো। আমি তাই করবো, আমি তাই করবো বাবু, আমি তাই করবো। অন্তত অন্তত আমার ওই ছোট বোন মরার একটিবার মুখ না দেখে আমি কিছুতেই মরতে পারবো না। তাহলে আয়, থুতু পেলে খা। আয় 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 আয়। এই নাও আমার সমস্ত গয়না, আলমারিতে আরো আছে। না না সব নেবে। না না না, আমি মরে গেলে ওই গয়না আমি নিতে পারবো না। তোমার বনা যদি এই গয়না দিত, তখনও কি তুমি এই কথা বলতে পারতে মানিকদা? মনা? আমার আমার মনা? তুমি এটা ধার হিসাবে নাও। অপারেশন করে সুস্থ হয়ে এসে আমার সব শোধ করে দিও দাদা। কিন্তু আমি যদি আরে না বাঁচি, তাহলে পরের জন্মে সত্যি আমার দাদা হয়ে জন্মি এই গয়নার রাখি পরি আমি তোমাকে সেই জন্ম জন্মান্তরের বন্ধনে বেঁধে রাখলাম দাদা। এ বন্ধে পরের জন্মে তোর দাদা হওয়ার লোভেই আমি মাথায় তুলে নিলাম। খবরদার মানিক, ওই গয়নায় তুই হাত ছোঁয়াতে পারবি না। পারবে, ওকে আমি কিছুতেই মরতে দেব না। না, আমার ব্যাগে যতক্ষণ টাকা আছে ততক্ষণ মানিক কিছুতেই মরতে পারে না। তুমি সত্যি বলছো বিনোদা? হ্যাঁ রে মানিক, হ্যাঁ। তোরা দুজন আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস এই সামান্য কটা টাকার জন্য আমরা কেমন মানুষ হয়ে কুকুরের মতো কামড়া কামড়ি করছি। দেখ, নে মানিক নে, এই টাকাগুলো তুই নে। বি কেয়ারফুল মামা, ওই হারামজাদাকে এ বাড়ির একটা টাকাও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ পারবো, কারণ এ বাড়ির সবাই যে টাকার পাহাড়ের উপর বসে আছে সেই রোজগারের ধান্দাটা কিন্তু আমি দেখিয়েছি। তাহলে আমাদের সম্পর্কের অঙ্কটাও বদলে যাবে। বাবা তোমাকে মাথায় তুললেও আমি তোমাকে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দেবো। তখন তুমি ওই ভাগনের চেহারাটা চিনতে পারবে। যদি বেঁচে ফিরে আসি তাহলে তোমার জন্য এই মানিক মাস্টারের জান হাজির থাকবে। আর যদি মরে যাই, যাওয়ার সময় মরার কথা বলতে নেই দাদা। কেন বলবো না, কেন বলবো না? যখন তো দাদা হয়ে জন্মাবো তখন তো মস্তান হয়ে আর কারোর অভিশাপ করে দেওয়া। এই ছোট্ট মনটা তখন আমাকে মানুষ করে গড়ে তুলবে রে, সত্যিকারের মানুষ। দাদা, আপনার
মধ্যেও যে একটা সত্যিকারের মানুষ লুকিয়ে আছে, সেটা এতদিন পর বুঝতে পারলাম। অনেকদিন হলো আমিও সেটা ভুলে গিয়েছি বন্যি, কিন্তু আমিও তো প্রশংসা চেয়েছিলাম, একটুখানি ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু কেন কেন দুঃখ দারিদ্রের কষাঘাতে ওই ক্যান্সারের মতোই লেভেলটা আমার উপর লেগে গেল বলতে পারো বলি। না না, আর ব্যাড বয় নয়, আজ থেকে আপনি আমার মনে শ্রদ্ধা সম্মানের জায়গাটা দখল করলেন। না বন্যি না, শ্রদ্ধা সম্মান আমি কিচ্ছু চাই না বন্যি। আমি শুধুখানি একটুখানি সন্তানের ভালোবাসা চাই। তোমার শরীরটাকে সেই মাতৃ স্নেহের শোধ করে আমাকে তুমি ভাসিয়ে দাও। এসো বন্যি, এসো। বিনোদা, বিনোদা, আমাকে ছাড়ুন, ছাড়ুন। কেউ যদি দেখে ফেলে তাহলে ভুল ভাববে। আমিও তো সেই অন্য খেলাটাই খেলতে চাই, তাই তো এত কথা খরচ করলাম। তার মানে সবটাই আপনার অভিনয়। তাহলে মানিকদাকে যে টাকাটা দিয়েছেন। বন্যি, जो मैं बोलता वो मैं नहीं करता, लेकिन जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली। ওই মালিককে আমি টাকা দিইনি বন্যি, ওই এটা জিতে রাখা আছে একটা ব্যাটারি বোমা, যার ডানাটা খুললেই ফিউজটা খুলে কেটে যাবে, আর সঙ্গে সঙ্গে মানিকের মস্তান। আমিও কিন্তু চিৎকার করবো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কেন চিৎকার করবে? তোমার হয়ে আমি চিৎকার করছি, দাঁড়াও। ওই হ্যাঁ বিনোদ, তুমি বৌদিকে? বৌদি, তুমি আমাকে মিথ্যে করে এরকম ড্রাগের নেশায়, ও বৌদি আমাকে তুমি ছেড়ে দাও। ইউ শাট আপ রাস্কেল! চাঁদনির কাছ থেকে আমি তোমার সব ষড়যন্ত্রের কথা স্বীকার করেছি। তুমি ভুল করছো চন্দন, তুমি ভুল করছো। ভুল আমি এতদিন করেছি বিনোদ। এই মদের নেশায় মধ্যে থেকে এই দেবীর মতো মহিমাকে চিনতে পারিনি, তাই তুমি এত সহজে এই সতীত্বের দিকে হাত বাড়াতে সাহস পেয়েছো। আমার সিঁদুর যদি সত্যি হয়, তাহলেও আমার সতীত্বে এতটুকু আঘাত করতে পারবে না। তবু তুমি আমাকে ক্ষমা করো বন্যি। শিক্ষার আলো সত্যের পথে আমাকে চেনাতে পারেনি, তাই তো বাস্তবকে ভুলে আমি সোনার হরিণের পিছনে ছুটে বেরিয়েছি। আমিও তো তোমার মনের অন্ধকারে, তোমার মনের অন্ধকার ধাটানোর জন্যই এতদিন ধরে সব অন্যায় সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। ওই অত্যাচারের কড়াই গন্ডায় আমি বদলা নেব। ওই জানোয়ার থেকে লাথি মেরে আমি ওকে ঘর ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। তোর আগে শালা তোকে আমি এই রিভলভারের গুলিতে শেষ করে দেবো। চন্দন তো বোকামি করবে না রে বিনোদ, তাই তো আমি পুলিশ সঙ্গে করে নিয়ে এসেছি। এইবার তো কোথা থেকে বাঁচবি তো? চন্দন, অস্ত্রটা আমাকে দে, আমি ওর ব্যবস্থা করবো। দে, আমাকে দে। আমাকে তুমি ক্ষমা করো বর্দা। পাপের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি এতদিন জীবন সংগ্রামে ছুটে বেরিয়েছি। এইবার যখন চোখ খুলেছে, এবার যখন তোর চোখ খুলেছে, তখন বৌমাকে নিয়ে তুই নরক থেকে বেরিয়ে যা, নতুন মানুষ হয়ে নতুন জীবন শুরু কর। চলি বিনোদ, নিজের হাতে তোকে শাস্তি দিতে পারলাম না, তাই তো অন্য কোনো আদালতে তোকে জন্য বড় আদালত শাস্তির অপেক্ষা করছে, জানলাম মৃত্যু। বিনোদ বাবু, আজ আপনি যেভাবে মা শব্দটার অপমান করেছেন, তাতে পরের জন্মে হয়তো কোনো কুকুরও আপনাকে তার গর্ভে জায়গা দিতে রাজি হবে না, আর সেটাই হবে আপনার জীবনে জন্ম জন্মান্তরের শাস্তি।
তোর শাস্তির দায়িত্বটা মহাকাল আজ আমার হাতে তুলে দিয়েছে বিনোদ। এইবার তোর সেই শাস্তি দিতে হবে। ব্যাড বয়, বিনোদ ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। মাস্টার, আমার পিস্তলটা তুই হাতে পেয়েছিস বলে খুব লাফালাফি করছিস। ওর গুলিটা তো আমার পকেটে। আর কোনোদিন আমার পিস্তল ধরবি? ছোট হয়ে কখনো বড়র গায়ে হাত তুলবি না। জামাই বাবু, হ্যাঁ, যাকে লাথি মারা উচিত তার গায়ে হাত তুলে কখনো আজ তোমাকে লাথি মেরেছে স্বাধীন জন্মভূমি। কাঁদিস না ভাই, চোখ জোড়াতে আগুন জেলে রাখ। বুকের মধ্যে মাদল বাজে, বাজারে জয় ঢাক। আসবে সুবাস, আসবে খুদি, তাই তো জেগে আছি। ঘুম ছুটে যাবে বাংলাদেশের এই অভিশাপ। প্রফেসর, এটা তোমার বক্তৃতার ময়দান নয়। হ্যাঁ জানি স্যার, জানি। আপনারা চোরে চোরে মাস্টার ভাই হয়ে মাস্টার মশাইকে শাস্তি দিচ্ছেন। এদিকে চোরের ঘরেতে চুরি হয়ে সব শীত কেটে চুরি হয়ে যাচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? আপনার সব সম্পত্তি, এমনকি মন্দির পর্যন্ত আপনার বেনামে বিক্রি হয়ে গেছে। তা কিছুতেই হতে পারে না। সেসব দলিল পত্র তো ওই বিনোদের কাছেই আছে। এখন আর নেই স্যার, ওগুলো জাল করে ওই আপনাকে পথে বসিয়ে দিয়েছে। নড়েছে, বাতাসের গলতে এবারে নড়েছে। জয় কালী শ্মশান বাসিনী, আমার এত বড় সর্বনাশ করেও তুই কিছুতেই বাঁচবি না শালা। সব 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 মিথ্যে কথা জামাই বাবু, সব মিথ্যে কথা। তাহলে ফেরত দে, দে আমার দলিলপত্র সব ফেরত দে। খবরদার বিক্রম বাবু, যদি প্রাণে বাঁচতে চান তাহলে ওকে ছেড়ে দিন। এই বনমালী আর ওই বিনোদ দুয়ে মিলে বিবি, আমরা দুজনেই ব্যাড বয়। তাই তো খুব সহজেই আপনার হাতে ভিক্ষে থালা ধরিয়ে দিয়েছি। সাবাস বনমালী, সাবাস, তুমি ঠিক সময় এসে গেছো। না, ঠিক সময়টা কার জন্য সেটা কিন্তু এখনো ঠিক হয়নি স্যার। তার মানে আমি সালা বেইমানের ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার বনমালী। বিক্রম বাবু যদি আমাকে এক্ষুনি 50,000 টাকা দিতে রাজি হয়ে যায়, তাহলে এই যন্ত্রটা আমি আপনার দিকে ঘুরিয়ে ধরবো। দেবো দেবো, আমি তোকে 50,000 টাকা কেন, আমি তোকে 1 লাখ টাকা দেবো। জয় কালী, আপনার গোলাম হলো এই বনমালী। আমি তোকে 2 লাখ দেবো বেঈমান। তাহলে জামাই বাবু যাবে প্রাণ। আমি তোকে 3 লাখ দেবো। বলি কোথেকে দেবেন? আপনার তো এখন লোটা কম্বলি সম্বল। বিনোদ বাবু, ওই 2 লাখেই আমি রাজি, তবে এখনই পালান। পুলিশ কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের খবর জেনে গেছে। ইব্রাহিম? হয়তো আপনি কিংবা আমি। ওই ছদ্মবেশী খুনিকে চেনা বড়ই কঠিন। চলুন চলুন বিনোদ বাবু। জামাই বাবু, কাল সকালের প্লেনেই আমি সোজা উড়ে যাবো আমেরিকায়, আর সঙ্গে নিয়ে যাব আপনার সম্পত্তি বেচা 2 কোটি টাকা। দেশের পুলিশ আমার টিকিও ছুতে পারবে না, তবু তাদের লাল খাতায় বড় বড় করে লেখা থাকবে, ব্যাড বয় বিনোদ ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। চলি বাবু না, জন্মের সঙ্গে সঙ্গে আমি নার্সের আঙুলের আংটি চুরি করেছিলাম। মরার সময়ও ডাক্তারের হাতের হাত কড়িটা হাপিস করে নিয়ে যাব। আমি চোরের রাজা বনমালী,
বাবুরা সব বাজান তাল। আমি যাই মাস্টার মশাই, লেজের পাঁচালি বন্ধ করে এবার আমাকে লিখতে হবে নতুন ইতিহাস। আপনাদের মাস্টার মশাই মতো শিক্ষায় ঘরে ঘরে অত্যাচারী বিদ্যাসাগর রবীন্দ্রনাথ, এবার অত্যাচারী অত্যাচার শেষ হবেই হবে। না, তবু এত সহজে আমি শেষ হব না। ওই চন্দন আর বন্যিকে শেষ করে ওদের সব সম্পত্তি দখল করব, তারপর মাথা উঁচু করে দাঁড়াবো। এই বিক্রম হবে ঈশ্বরের মতো সর্বশক্তিমান। পারবি না, পিঁপড়ের পিঠে গজালে সে কোনোদিন পাখি হতে পারে না। দেখি আগুন কোথায় থেকে আসছে? জয় কালী শ্মশানবাসিনী। মরেছে চন্দনের বউটা, মরেছে বড় ভাই। কি বলছেন? কি বলছেন? চন্দনা তো শহীদ তো বাড়ি ছেড়ে চলে গেছে। ওকে শেষ করার জন্যই তো আমি রান্নাঘরের গ্যাস পাইপটা খুলে রেখেছিলাম। ওই ঘরে কেউ দেশলাই চালালেই চলে উঠবে মরণ আগুন। চন্দনার বহি বাড়ি ছেড়ে চলে গেছে। ঘরের আগুনে কে জ্বালালো? আমি না, লাভ নেই, আমাকে মরতেই হবে। সারা জীবনের পাপ আজকে এমনি করে তার প্রতিশোধ নিয়েছে। আমিও প্রতিশোধ নেব, ওই বন্ডিকে জীবন্ত চিতায় তুলবো। না বাবা না, আর আগুন নিয়ে খেলা করো না। এবার তুমি নতুন মানুষ হও, নতুন সুরে কথা বল বাবা, কথা বল। কে কথা বলবে শয়তান? সপ্তবেদী বালি মেরে নিজের প্রাণটাকে তুই খুন করেছিস। এই হিংসা ঝলসানো লাশটা মৃতদেহ তোর খাদ্যের টেবিলে উঠে এসেছে। খা বিক্রম, রক্ত মাংস খা, খা, খা। খবরদার, খবরদার, কেউ চোখের জল ফেলবে না। আমি হাসতে হাসতে কত মানুষের চিতা সাজিয়েছি। আজ আজ নিজের ছেলে যখন লাশ হয়ে পুড়তে এসেছে, তখন তখন আর আমি কাঁদবো না। আমি শ্মশান চন্ডাল হরিশ্চন্দ্র মাসুল গুনে নিয়ে তবেই আমি ছেলের মুখে আগুন দেব। দাও দাও, টাকা দাও, চন্ডালকে টাকা দাও। গরের নৌকা নোঙর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। গানের নোঙর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। তাই তো আমার গানের পশরা, তাই তো আমার গানের পশরা
নামানো হলো না ঘাটে, জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে, গানের নৌকা জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় সুখের ঘর। জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর। নিঠুরা নিয়তি স্বপ্নে বিনায়, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনায় তার দিয়ে গেল কেটে, তার দিয়ে গেল কেটে, জীবনে রেখে ঘাটে, জীবনে ঘাটে। জীবনে রেখে ঘাটে, জীবনে ঘাটে, গানের নৌকা, গানের নৌকা, গানের না না ঠাকুরপো না, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। পালিয়ে তুমি বাঁচতে পারবে না বৌদি, তোমার তৈরি মিথ্যার মূর্তিটাকে তোমাকেই ভাঙতে হবে। কেমন করে ভাঙবো ঠাকুরপো, কেমন করে ভাঙবো? আমি বাবার সঙ্গে দিনের পর দিন মিথ্যে কথা বলছি, আজও মিথ্যে কথা বলেছি যে আমি অজয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, ও 10 তারিখে ফিরবে, আজই সেই অভিশপ্ত 10 তারিখ। আর নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজকেই অজয়দার জন্মদিন। তাই তো বাড়ির সবাই এত আনন্দ উৎসব করছে, কিন্তু যখন জানতে পারে ও আসবে না, তখন কি হবে ঠাকুরপো? তার ব্যবস্থা আমি করে রেখেছি। অজয়দার নাম করে এবারই ঠিকানায় আমি একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি। তাতেও হয়তো আজকের দিনটা আমরা বাঁচবো, কিন্তু কালকে কি হবে? কাল সকালে উঠে তুমি চলে যেও, কিন্তু অজয়দার জন্মদিনে তার বাবা মাকে একটু শান্তি দিয়ে যাও। সংসারে কোনো শান্তি নেই। ঠিক বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। ঘরে বাইরে মানুষের সব জায়গাতেই আজ শুধু আগুন জ্বলছে, আগুন। মনের আগুন মনে বুকে জ্বাললে মুখ তো পুড়ে ছাই হয়ে যায় মা। আমি চাইলে সেখানে সত্যের আগুন আসন পেতে। না, পাতা হয়ে গেছে, পাতা হয়ে গেছে প্রফেসর, সব আসন পাতা হয়ে গেছে। আরে যাও যাও যাও, বিয়ে পাত পিড়ে খেতে বসে পড়ো, যাও। আগে আপনার ছেলে ছেলে, তারপর তো খাওয়া দাওয়া হবে। এটা তো সকালের খাবার, আসল খাবার তো রাতে হবে। ছেলে এলে নাচ গান হবে, আনন্দ হবে, একেবারে হিন্দি ইংরাজি নাচ গান, না হলে যে ছেলের মন ভরবে না। আরে কই গো? আরে বাবা, দুগ্গা দুগ্গা বলে তুমি বেরিয়ে পড়ো। আরে বাবা, অজয় স্টেশন এসে যদি কাউকে না দেখে। এত ব্যস্ত হচ্ছেন কেন মা? এখনো তো 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসতে। 1 ঘন্টা বাকি? ঘড়ির কাঁটা যেন আজ ঘুরছেই না। বড় বউ, আজকে যে আমাদের অজয়ের জন্মদিন, সেটা মনে আছে তো? এ বাবা, মনে আছে, মনে আছে। সেই জন্যই তো আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আরে গণেশটা কোথায় গেল? গণেশ, এই গণেশ!
আমি তো কখন থেকে রেডি হয়ে আছি মা, চলো। দাঁড়ান দাঁড়ান বলছি, মন্দিরে যাওয়ার আগে সত্যি করে বলুন তো, আপনি গণেশ না গজা? বাবু যদি রাগ না করেন, আরে না। আরে সত্যি কথাটা আমি বলতে আরে পারি। আজকের দিনে কোনো রাগ টাগ নেই, সব বন্ধ। বলো বলো, তাড়াতাড়ি বলো, কি বলবে বলো। আচ্ছা, আমি গণেশ নই, গণেশ নয়? গণেশের যমজ ভাই গজা। গজা? হ্যাঁ, এখানে আসার জন্য দাদাকে আমি 100 টাকা ঘুষ দিয়ে এসেছি। ও। আমাকে আর 1 পয়সাও দক্ষিণা দিতে হবে না, শুধু শুধু মাঝে মাঝে এই বাড়িতে আমাকে আসতে দেবেন মা। আমি আগে গিয়ে সব জোগাড়জাটি রেডি করে আসি, আপনারা আসুন। ধনঞ্জয় বাবু, হ্যাঁ হ্যাঁ বলো। আপনাদের খাওয়া দাওয়া ইংলিশ কায়দায় হবে। একদম একদম, হ্যাঁ। আমি সবার আগে আমার ছেলে আর আমার বৌমাকে নিয়ে স্টেজে উঠবো। হ্যাঁ, তারপর জানো বড় বউ, এই 5 বার ম্যাট্রিক ফেল মানুষটা ছেলের পরিচয় দিয়ে আজ প্রথম এই বক্তৃতা দেবে। যে ছেলে 10 বছর আমেরিকায়, তো আমরা আপনার বাংলা বক্তৃতা তো আরে প্রফেসর, you will understand each and every word of my speech. I will introduce him not only as my son but also the competent doctor of the district hospital of California. Understand? বাবা, বৌমা। আপনি কি সুন্দর ইংরেজি ভাষায় বক্তৃতা দিলেন। বৌমা, তোদের সঙ্গে কথা বলার জন্য আমি 10 বছর ধরে ঘরে বসে শুধু ইংরেজি শিখেছি রে মা। মামা বাবু, মামা বাবু, মামা বাবু, আবার কি? হ্যাঁ বল। মামা বাবু, কলকাতা থেকে এই টেলিগ্রামটা এসেছে মামা। সে কি, আমাকে আবার কে টেলিগ্রাম করবে? দেখ না দেখ না, সদানন্দ দেখ 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 দেখ। আমাকে দেখ দেখ বল। এ তো অজয়ের দায়িত্ব, এ তো অজয়ের টেলিগ্রাম। খোল না তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি বল। লিখেছে জরুরি কনফারেন্সে আটকে গেছে বলে আসতে পারছে না। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কি হলো? মা, কি হয়েছে? মা কথা বলুন, মা কথা বলুন। আমি বুঝতে পারছি না, হঠাৎ যেন চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মামিমা, ওরে ওরে আনন্দ, ব্যাপারটা আমার ভালো লাগছে না। যা যা যা, ডাক্তার বাবুকে একটা ফোন করে দে। যা। না 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 না, ডাক্তার ডাকতে হবে না, আমার মাথায় একটু ঠান্ডা জল দিলে সব ঠিক হয়ে যাবে। না মামি না, 10 বছর ধরে মায়ের স্নেহ আর ভালোবাসার বন্যায় তুমি আমাকে ভাসিয়ে রেখেছো। আমি একবার মাকে হারিয়েছি, দ্বিতীয়বার সে আঘাত আমি কিছুতেই সহ্য করতে পারবো না মা, কিছুতেই না, কিছুতেই। রমানাথ, তুই ছাদে গিয়ে উৎসব অনুষ্ঠান সব বন্ধ করতে বল। কি করে বলবো মামিমা, এখানে তো প্রচুর লোকজন চলে এসেছে। যা 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 যা, তুই গিয়ে বলবি আমাদের ছেলে মরে না। না না, যা খুশি তাই বলবি। এই আমরা তাদের সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না রে, মুখ দেখাতে পারবো না। বেশ মামা বাবু, আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই যাব, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমি হাসি মুখে বাড়ি থেকেও চলে যাব। জানেন জানেন, আমি একটু সুখ একটু দুঃখের জন্য আমি এখানে ছুটে এসেছিলাম, কিন্তু তোমার মনে যে ব্যথার প্রদীপ চলে উঠেছে, সে ব্যথার প্রদীপ কোনোদিন নিভবে না মামা বাবু, কোনোদিন নিভবে না, কোনোদিন নিভবে না। ব্যথার প্রদীপ জ্বলছে তোমরা কেউ জানো না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। জীবন
যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা ব্যথার প্রদীপ চলছে কোথায় নিজে জানি না এত কষ্ট পেও না এত কষ্ট পেও না জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল দেহে অসুখ মনে অসুখ অসুখ আছে যা জীবন যখন নিজেই অসুখ নেই তার দেহে অসুখ মনে অসুখ অসুখ আছে যা জীবন যখন নিজেই অসুখ নেই তার বিষের জ্বালা কেমন করো সইতে পারি না বিষের জ্বালা কেমন করো সইতে পারি না জীবন যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না নিজে জানি না নিজে জানি না ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজেই এত আলো জ্বলছে কেন? এত আলো জ্বলছে কেন? নিভিয়ে দাও, নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও। আধার রাতি চাঁদের ভেলা বুড়ো বটির মাথায় ধানের মাঠে ঘন আধার একাকী রাত কাটায় কালো আকাশ 700 তারার অশ্রু নিয়ে জাগে দূরে কোথাও বাঁশি বাজে নাম না জানার আগে ঘুম আসে না, ঘুম আসে না বিনিদ্রার এক মা ঘুম আসে না এই পায়ের বুকে দারুণ যন্ত্রণা দারুণ রাগ করো না মা, রাগ করো না। আমি কোথায় দূরদেশে তোমার ছেলেকে এমন ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে যে বাঁধন ছেড়ে সে ফিরে আসতে পারছে না। তুমি কেন এসেছো? ছেলে যখন সব মায়া কাটাতে পেরেছে, তুমি আমাদের কে, কোন অধিকারে আমাদের স্নেহ আদর ভালোবাসার দাবি করতে এসেছো? যাও যাও
আমার কথা না বলতে পারার ব্যথাটা যে অনেক অনেক বেশি বাবা। হাজার চেষ্টা করেও সেই কথাটা আমি বলতে পারলাম না বাবা, আমি বলতে পারলাম না। মানবী খবরদার 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 প্রফেসর, খবরদার ওকে তুমি ডাকবে না, খবরদার ডাকবে না। ডাকতেই হবে। কেন? আমাদের সেই জীবনের নদী, যার স্রোতটাকে উজানে টেনে আনতেই হবে। না প্রফেসর, প্রফেসর বাধা দিও না, ওকে বাধা দিও না। কেন? মানবী আমাদের মতো একই যন্ত্রণায় ভুগছে। ওর যন্ত্রণার খবর তুমি কি করে পেলে? বড় মেয়ে হয়ে একটা মেয়ের মনের কথা বুঝতে পারবো না? তোমরা পুরুষরা শুধু পারো শাসন করতে। বড় শাসন না করলে সংসারে যে শৃঙ্খলা বজায় থাকে না। জেলখানা শৃঙ্খলা রেখে কি লাভ বলতে পারো? আমি যতদিন বেঁচে আছি এইভাবে আমি বাঁচবো অজয়ের মা। মানয় আমি তোমার সিঁদুর দিয়ে কেনা এক বাদী। আমি রান্না করা বাসন মাজা কাপড় কাচা আর তোমার সন্তানের মা হতে এই বাড়িতে এসেছিলাম। কি বললে? এই বাড়িতে কোনোদিন বলো না কোনোদিন তোমাকে আমি এতটুকু অসম্মান করেছি? বলো না বড় বউ। কি সম্মান দিয়েছো জানো? তোমাদের বাপ ছেলের ঝগড়ার মাঝে আমাকে বলি দিয়েছো। পারলে বড় বউ এত বড় কথা আমাকে বলতে পারলে? তুমিও রাগ অভিমানের সিংহাসন থেকে নিচেই নেমে এলে না, আর তোমার ছেলেও বিদেশ থেকে কখনো ফিরে এলো না। কিন্তু একবার কেউ আমার যন্ত্রণাটা বুঝতে চাইলে না। কেন কেন? দেব বড় বউ, এই জবাব আমি দেব। এখন তুমি অসুস্থ, একটু সুস্থ হয়ে একটু আমি সব আর চিরকাল তুমি আমাকে এইভাবে এড়িয়ে যেতে পারবে না। দেবতা ভেবেছো, নিজেকে দেবতা ভেবেছো, আর সেই দেবতার আদালতে আমি আপিল করছি। বলো বলো কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিয়েছো? কেন সন্তান থেকে তার মাকে দূরে করে দিয়েছো? অজয় যেমন তোমারও সন্তান, সে তো আমারও সন্তান। আমার অজয় এই বড় এই না না বড়, এভাবে তুমি আমাকে একা ফেলে চলে যেতে পারো না। এই শোনো শোনো না, আমি অজয়কে পায়ে ধরে এখানে নিয়ে আসবো। এই দেখো না, এ বড় বাবু, তুমি অজয়কে দেখবে না? তাকাও তাকাও না, চোখ খুলো বড় বাবু। এই 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 বড় বাবু, তাকান 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 তাকান, চোখ খুলো না। না না প্রফেসর, না, অজয় যে বেঁচে নেই এই কথাটা আমি কিছুতেই বাবা মাকে বলতে পারলাম না ফাদার। অনেক চেষ্টা করেও আমি বলতে পারলাম না। বলুন বলুন ফাদার, আমি কি কোনো অন্যায় করেছি? বলুন
জানি না মা, জানি না। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমার সামনে কোন সত্যের সকাল এনে দিলে? এই বাবার যে অন্ধকার, অজয় যে ডায়েরি, অজয়ের এই ডায়েরিটা আপনি আপনার কাছে রেখে দিন ফাদার। কখন কিভাবে বাবা মাকে অজয়ের মৃত্যুর খবরটা আপনি জানাবেন তা আমি জানি না, কিন্তু আমাকে তো এখান থেকে যেতেই হবে। তুমি এখন কোথায় যাবে মা? জানি না, এই দেশে তো দাদা ছাড়া আমার কেউ ছিল না, কিন্তু দাদার নাম ঠিকানা পর্যন্তও আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে সবার আগে অজয়ের এই চিতার ছাই ভস্যটুকু আমার যে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে ফাদার। হ্যাঁ, আমাকে যে ভাসাতেই হবে, ভাসাতেই হবে। বৌমা, বৌমা, কে? বাবা, বাবা, আমাকে তুমি ক্ষমা করো বৌমা। এই জানো তোমার মা মন্দা কোথায় জানো? ওই 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 পড়ে গেছে। না না, আমি আমি সামান্য একটু কথা কাটাকাটি জানো 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 প্রফেসর, জানো বলিনি আমি এমন কিচ্ছু বলিনি। বৌমা, বৌমা, তোমার মা আমাদের সবাই চলে গেছে। এইবার এইবার অজয়কে আসতে হবে, আর ছেলে না হলে মায়ের মুখাগ্নি যাও, তাকে একটা ফোন করে দাও না, মায়ের শেষ কাজটা করে দিয়ে যাক। না না, আর আমি কোনোদিন তাকে ডাকব না। সে যে আর ফিরে আসবে না বাবা। তাকে আমি এমন এক রাজসজ্জায় শুয়ে রেখে এসেছি, সেখানকার আরাম ছেড়ে শিয়ারে কানে আসবে না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি এতদিন ধরে আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলেছি, আপনাদেরকে আমি ঠকিয়েছি বাবা, আমি ঠকিয়েছি আপনাদেরকে। আমি রাক্ষসী বাবা, আমি রাক্ষসী, আমি ডাইনি বাবা, আমি ডাইনি, আমি ডাইনি। যাও, চলে যাও, চলে যাও, কাউকে চাই না। যে ছেলে বাবা মায়ের মুখাগ্নি করতে পারে না, সে কিসের সন্তান? চাই না, চাই না এমন ছেলে, চাই না, চাই না, চাই না, চাই না। বলতে পারো প্রফেসর, ওই মেয়েটা কেন এসেছিল? কেন কেন আমার বুকের মধ্যে এমন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়ে কেন? সে কেমন করে আগুন জ্বালাবে? তার মানে কি বলতে চাইছো? বলো না প্রফেসর। তার মানে অজয় অনেকদিন আগে না, মিথ্যা মিথ্যা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। আমার অজয় মরতে পারে না, তুমি মিথ্যা বলছো। এটা অজয়ের ডায়েরি, এই অজয়ের ডায়েরি, এই শেষ পাতাটা পড়ে দেখুন। মানবী, তুমি এমন সময় বাবা মাকে আমার মৃত্যু সংবাদ দেবে যখন তাদের মনে সেই আঘাত সহ্য করার শক্তি থাকবে। আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তাকে বাবা মার কোলে তুলে দিও, ওর মধ্যেই আমি বেঁচে থাকবো। ইতি হতভাগ্য সন্তান অজয়। নারী অজয়, আমার থেকে হতভাগ্য আর কি আছে রে? কি ফিরে আয়, আমার বুকে ফিরে আয়।
একবার আমাকে বাবা বলে ডাক না। একবার অজয় জোড়া লাগছে না কেন? কেন কেন জোড়া লাগছে না? আর গোটা পৃথিবীটাই যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জোড়া লাগছে না প্রফেসর, তাই তো জোড়া লাগছে না কেন? জোড়া লাগছে না। পারলাম না গো, পারলাম না। আমার এই এক চিলতে সিঁদুরের ঋণ আমি শোধ করতে পারলাম না। তাই তো তোমাকে মা গঙ্গার বুকে ভাসিয়ে দিয়ে আমি সব বন্ধন থেকে মুক্তি নিলাম। মুক্তি নেই মা, মুক্তি নেই। নদী মজে যায়, তার নাম বেঁচে থাকে। তুমি যতদিন বাঁচবে অজয় স্ত্রীর পরিচয়েই বাঁচবে। কিন্তু আমি জেনেছি শ্বশুর বাড়ি থেকে আমি বধূর হয়ে থাকতে পারলাম না ফাদার। তাহলে তুমি কি এখন আমার সঙ্গে দেশে ফিরে যাবে? না ফাদার না, এখানে থেকে আমি আমার হারিয়ে যাওয়া দাদাকে খুঁজবো ফাদার। বৌদি, বৌদি, এই যে বৌদি, কেন তুমি এভাবে নিজের ঘর ছেড়ে চলে এলে? বাবা তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। বাবা আমাকে খুঁজছে? হ্যাঁ বৌদি, মামা তোমাকে খুঁজছে। মামা তোমার সব কথাও জানতে পেরেছেন। তুমি তুমি ফিরে চলো বৌদি, তোমার নিজের ঘরে ফিরে চলো। যাবো যাবো ঠাকুরপো, যাবো। আমি যে এই দিনটার আশাতেই ছিলাম। বৌদি, তাহলে তো আমাকে একাই ফিরে যেতে হবে মানবী। কিন্তু আশ্রমের নামে অজয়ের যে দানপত্র তৈরি করে এনেছিলাম। আপনি দলিলটা দিন, আমি সই করে দিচ্ছি। এই নাও। এই নিন ফাদার। না না না, এই দলিলে কেউ হাত ছোঁয়াবে না। ওটা আমার বসের হাতে তুলে দিতেই হবে। বস? কে তোমার বস? ব্যাড বয় বিনোদ ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। যেখানে বসেই মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে তোমার স্বামীকে খুন করেছিল। শয়তানের জানোয়ার, তুমি সেই ছদ্মবেশী। কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করেছো? বলো কেন কেন কেন? প্রথমত ধনঞ্জয় সরকারের সর্বনাশ করা, আর দ্বিতীয়ত আমেরিকায় উড়ে গিয়ে ওই অজয়ের সম্পত্তিটা ভোগ করা। কিছুতেই পাবে না শয়তান। হ্যাঁ হ্যাঁ পাবো পাবো, তা না হলে তোমাদের দুজনকে গুলি করে মেরে দেবো। গুলি চালাবে না। দিয়ে দাও মানবী, দলিল দিয়ে দাও। কিন্তু ফাদার, না মানবী না। জীবনের চেয়ে কোনো সম্পত্তি কখনো বড় হতে পারে না। এই নাও দলিল, কিন্তু এদের কোনো ক্ষতি করো না। না 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 না, বিনা কারণে আমি কোনোদিন কাউকে ক্ষতি করি না। চলো চলো বনমালী। আবার যাওয়ার আগে আবার পাওনাটা যে দিয়ে যেতে হবে বাবু। মানিক, তুই এখনো বেঁচে আছিস? তোমার মতো লোক যে কখনো কাউকে 2 লাখ টাকা দান করতে পারে না তা আমি জানতাম। তাই বাক্স রাখুনি। বাইরে থেকে গন্ধ শুকেই ওর ভেতরে থাকা বারুদের জাতটাকে ঠিক চিনতে পেরেছি। এবার চুপচাপ টাকার বাক্সটা নামিয়ে রাখো। না 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 না, পকেটে হাত দেওয়ার চেষ্টা করলেই এই চৈরাত ছুটে ছুটে গিয়েই এখনই তোমার বুকে গেঁথে যাবে। দেখো দেখো বলছি।
সাবাস চাঁদনি সাবাস, শেষ চালটা তোমার বড় ভালো। ওই শাট আপ! এটা কোনো ছদ্মবেশ নয়। ভারত সরকার এই পোশাকটা আমাকে দিয়েছে কারণ আমি সিবিআই শ্যামলী মজুমদার। সিবিআই ইন্সপেক্টর? হ্যাঁ, চাঁদনির ছদ্মবেশে অজয় সরকারের নৃশংস হত্যার তদন্ত করতে আমি এখানে এসেছিলাম। ভেতরে আসুন ইন্সপেক্টর, খুনিকে গ্রেপ্তার করে আপনি লকআপে নিয়ে যান। কি হলো বিনোদ বাবু, মুখটা অমন শুকিয়ে গেল কেন? আজ আপনাকে দেখে মনে হচ্ছে বিবি কথার মানেটা হলো বাসি বেগুন। তা তো হবেই। লেডি ডাক্তার ইনজেকশন দিলে কি ব্যথাটা কম লাগে? তোমাদের দুজনকে আমি অ্যারেস্ট করছি। বনমালীকে অ্যারেস্ট করা এত সহজ কথা নয়, যতক্ষণ তার পকেটে। খবরদার, পকেটে হাত দেবেন না, মাথার উপরে হাত তুলে দাঁড়াও। হ্যাঁ, আপনি? আমি তো আপনাকে মোহাম্মদ ইব্রাহিম ভেবেছিলাম। না, আমি সুদর্শন চক্রবর্তী, ডিএসপি সিবিআই। আশ্চর্য, আপনিও পুলিশের লোক? হ্যাঁ, হত্যার প্রতিশোধ নিতে আমি প্রথমে এদেশে এসে আমি এনাদেরকেই ফোন করেছিলাম, যোগাযোগ করেছিলাম, আর এনাদের সঙ্গেই আমার রোজই ফোনে কথা হতো। তার আসল খুনি ওই ইব্রাহিম কোথায় লুকিয়ে আছে স্যার? কি তার আসল পরিচয়? ইব্রাহিম হলো আপনাদের অতি পরিচিত ওই। ইব্রাহিম এত সহজে ধরা দেবে না। আপনারা সবাই অস্ত্র ফেলা দিন, নাহলে এই মেয়েটাকে আমি গুলি করে মারবো। খবরদার ফাদার! ফাদার নই, আমি মোহাম্মদ ইব্রাহিম 10 বছর আগে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় একটা আশ্রম খুলেছিলাম। যে আশ্রম থেকে এদেশের সন্ত্রাসবাদীদের অস্ত্র পাঠানো হতো। এই বিনোদ বিহারী হলো সেই অস্ত্র আমদানির 1 নম্বর এজেন্ট। রিভলভার ফেলে দিন আপনারা, ফেলুন। ইব্রাহিম, যদি বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করো। না জনাব আলী, অজয়কে খতম করার পর আমি এত দূর এসেছি, কাজ মিটে গেছে, এবার চলি। খোদা হাফিজ। চলো বিনোদ। চলুন চলুন। আর মাননীয় বন্ধুগণ, একেই বলে ওস্তাদের মার শেষ রাত। এই ব্যাড বয় আজ সবাইকে টেক্কা দিয়ে ওই আমেরিকায় উড়ে চলল। চলো চলো ইব্রাহিম। নিয়তি আজ তোমার হাতে মৃত্যুর পরোয়ানা ধরিয়ে দিয়েছে। তুমি ভুল করে যে কাজিটা নিয়ে গেছো তাতেই রাখা আছে তোমার সেই ব্যাটারি বোমা। আমি একটা রিমোট সুইচ ফিট করে রেখেছি, এই একটা বোতাম টিপলেই আজ তোমার অস্ত্রে তুমি শেষ হয়ে যাবে। এই দেখো। তুমি কি করলে মানিক? ভুল করে দিলে। তোমাকে হয়তো ফাঁসিতে ঝুলতে হবে। হাসপাতালের বেডে শুয়ে কুকুরের মতো মরাচ্ছে, ফাঁসিতে ঝোলাটা অনেক বেশি গৌরবের। শুধু শুধু যদি মরার আগে একটি বার আমার মরার মুখটা দেখতে পেতাম। এই মানবিক জীবনের ইতিহাস শুনে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম মানিক, ওই তোমার সেই হারিয়ে যাওয়া বোন মোনা। কি বলছে স্যার? এতদিন আমি যারা আশায় পথে বসে আছি, এই সেই মোনা। তুমি কি করলে দাদা? একটি বারের জন্য তুমি আমার কথা ভাবলে না? কাঁদছিস কেন? আমি তো তোর স্বামী হত্যার প্রতিশোধ নিয়েছি রে। এবার যা, হাসি মুখে দেশে ফিরে যা, দেশে ফিরে যা। এই তো আমি সব হারিয়ে তোর কাছে একটু আশ্রয় খুঁজতে এসেছি রে মা। আয় মায় আয়, তুই ছাড়া আর যে আমার কেউ নেই রে মা। হ্যাঁ হ্যাঁ, তোর গর্ভে আছে আমার অজয়ের সন্তান। তাকে আমরা দুজনে মিলে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। চল
চলো বৌমা, চলো আমরা চলে যাই, চলো। এখানে আপনার আর এক বৌমা আছে ধনঞ্জয় বাবু, আরেক তাকেও বৌমা? নিয়ে যান। আপনি কার কথা বলছেন স্যার? ইন্সপেক্টর শ্যামলী হলো আপনার আর এক ছেলে, ওই আনন্দর বাগ দত্তা বোধ। বাবা বাবা বাবা, এসো এসো মা, এসো, আয় আনন্দ আয়। আজ শত খুশির মাঝখান থেকেও আমরা আজকের খুশি জোয়ারে ভেসে যাব। তাই তো আমি ভগবানের কাছে কামনা করে বলি, এই সমাজের নারীদের চির চির স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আঠুক এক চিলতে সিঁদুর। শত দুঃখের মাঝে খুশির বন্যা সহায় হলো তাই সব শেষে পেল যে আজ, তাই সব শেষে পেল যে আজ এক চিলতে সিঁদুর, এক চিলতে সিঁদুর।